হাসপাতালের কেবিনটা বড্ড বেশি নিস্তব্ধ। শুধু মাথার কাছের মনিটরের একটানা ক্লান্তিকর বিপ বিপ শব্দটা বারবার সেই নিস্তব্ধতা চিরে দিচ্ছিল। সরিতা অসাড় হয়ে থাকা শরীরটা একটু নড়াচড়া করার চেষ্টা করল, পারল না। মাথাটা সামান্য ঘোরাতেই একটা তীক্ষ্ণ প্রাণঘাতী যন্ত্রণা শির দ্বারা বেয়ে নেমে গেল। অবশ হাতে সে মুখটা ছোঁয়ার চেষ্টা করল। চোখের ওপর পুরু রুক্ষ ব্যান্ডেজের স্তর, চারপাশটায় জমাট বাঁধা ঘুটঘুটে অন্ধকার। এমন অন্ধকার যার কোনো শেষ নেই। কিন্তু এই অন্ধকারের জন্যেই তো সে এতকাল নিজেকে প্রস্তুত করেছে। কয়েক ঘন্টা আগের কথা, অপারেশন থিয়েটারে ঢোকার আগে শেষবারের মতো চারপাশটা দেখেছিল সে। না, কোনো আক্ষেপ কাজ করেনি তখন। দিনেশের ওই ঝলসে যাওয়া মুখ, কেমিক্যাল ফ্যাক্টরির সেই ভয়ঙ্কর দুর্ঘটনার পর দৃষ্টি হারানো মানুষটার রাতের পর রাত আর্তনাদ সরিতা আর সহ্য করতে পারছিল না। ভালোবাসার মানুষটার পৃথিবী থেকে চিরতরে আলো মুছে যাবে, আর সে চুপচাপ দাঁড়িয়ে দেখবে। বাবার রেখে যাওয়া শেষ সম্বল, ওই গ্রামের এক চিলটে জমিটা বেচে দিতে তার একবারও বুক কাঁপেনি। চিকিৎসার খরচ তো জুটল, কিন্তু চোখ, নিজের চোখ দুটো দিনেশকে দিয়ে দেওয়াটা কোনো সাধারণ সিদ্ধান্ত ছিল না। কিন্তু দিনেশ আবার পৃথিবী দেখবে, নিজের পায়ে দাঁড়াবে, শুধু এই একটা কল্পনাই তাকে অপারেশন থিয়েটারের ওই শীতল বিছানায় শোয়ার সাহস জুগিয়েছিল। হঠাৎ করিডর থেকে একটা পদশব্দ ভেসে এলো। জুতোর আওয়াজটা ক্রমশ এগিয়ে আসছে তার দরজার দিকে। সরিতার বুকের ভেতরটা ধক করে উঠল। হার্টবিট এতটা বেড়ে গেল যে মনিটরের আওয়াজটাও যেন দ্রুত হতে শুরু করল। দিনেশ, হ্যাঁ, ওর হাঁটার শব্দ তো এমনই। মানুষটা নিশ্চয়ই এখন তার এই নতুন চোখ দুটো দিয়ে চারপাশটা দেখছে। ব্যান্ডেজের আড়ালে থাকা অন্ধকার চোখ দুটো দিয়ে সে দেখতে না পেলেও তার ফ্যাকাশে ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। দরজা খোলার শব্দ হল। সরিতার শরীরটা উত্তেজনায় কাঁপছে। সে জানে আর কয়েকটা সেকেন্ড, তারপরে দিনেশ ছুটে আসবে। বিছানায় বসে তাকে দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরবে বুকে। কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে হয়তো ফুপিয়ে কেঁদে উঠে বলবে, পাগলি, আমার জন্য এত বড় সর্বনাশ কেউ করে? সরিতা অপেক্ষা করতে লাগল সেই মুহূর্তটার জন্য, যখন দিনেশ তাকে কথা দেবে আজকের পর থেকে সরিতার এই জমাট বাঁধা অন্ধকার জীবনের সবচেয়ে বড় আলো, সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে থাকবে সে নিজেই। অন্ধকারের মাঝেও ভালোবাসার এই অন্ধ বিশ্বাসটুকু আঁকড়ে ধরে সরিতা হাসতে লাগল। জুতোর শব্দটা ঠিক বিছানার কাছে এসে আচমকা থেমে গেল। ঘরের নিস্তব্ধতা যেন হঠাৎ করেই আরও ভারী হয়ে উঠল। সরিতার বুকটা আশায় ধরফর করে উঠল। শূন্য বাতাসে দুই হাত বাড়িয়ে দিয়ে দুর্বল কাঁপা গলায় সে ডাকল, দিনেশ, তুমি তো, তুমি তুমি দেখতে পাচ্ছ আমাকে? সরিতা আশা করেছিল এখনই দুটো চেনা হাত তার এই শূন্য হাত দুটোকে শক্ত করে জড়িয়ে ধরবে, তাকে টেনে নেবে চেনা আশ্রয়ে। কিন্তু না, শূন্য বাতাস ছাড়া আর কিছুই তার হাতের মুঠোয় ধরা দিল না। কয়েক সেকেন্ড পর একটা গলা ভেসে এলো, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমাকে, সরিতা। গলাটা দিনেশেরই, কিন্তু এ কেমন কণ্ঠস্বর? কোথায় সেই চিরচেনা উষ্ণতা, সেই আকুলতা? স্বরটা এত জমাট বাঁধা আর শীতল কেন? মনে হলো যেন অনেক দূর থেকে কথা বলছে সম্পূর্ণ অচেনা কোনো মানুষ। সে সরিতার বাড়িয়ে দেওয়া হাত তো ছুলোই না, উল্টে তার জুতোর আওয়াজ শুনে স্পষ্ট বোঝা গেল সে বিছানা থেকে আরও দুপা পিছিয়ে গেল। মুহূর্তের মধ্যে সরিতার ফ্যাকাশে ঠোঁটে লেগে থাকা সেই তৃপ্তির হাসিটা মিলিয়ে গেল। বুকের ভেতর একটা হিমশীতল অজানা ভয় যেন সাপের মতো পাক খেতে শুরু করল। দিনেশ, কি হয়েছে? তোমার গলাটা এমন বরফের মতো ঠান্ডা শোনাচ্ছে কেন? আতঙ্কে গলা বুঝে আসছিল সরিতার। হৃৎপিণ্ডটা বুকের খাঁচায় যেন পাগলের মতো আছড়ে পড়ছে। ঘরটায় একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। এরপর দিনেশ যা বলল তা শোনার জন্য সরিতা কোনো জন্মেও প্রস্তুত ছিল না। বিন্দুমাত্র মায়া বা দ্বিধা ছাড়াই অত্যন্ত নির্দয় গলায় দিনেশ বলল, সরিতা, আমি শুধু তোমাকে এটা জানাতে এসেছি যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকা সম্ভব নয়। কথাগুলো যেন ধারালো ছুরির মতো এফোর ওপর করে দিল সরিতার অস্তিত্বকে। দিনেশ থামল না, একই রকম নিরাসক্ত আর হিসিবি স্বরে বলে চলল, তুমি আমার জন্য যা করেছ তার জন্য আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ, আজীবন থাকব। কিন্তু একটু প্র্যাকটিক্যালি ভাবো, একজন অন্ধ মেয়ের সাথে আমি আমার পুরো জীবন কাটাতে পারবো না। আমার নিজস্ব একটা জগৎ আছে, সামনে এত বড় একটা ভবিষ্যৎ পড়ে আছে।
সত্যি বলতে কি, সেই ভবিষ্যতের পথে তুমি এখন একটা বিরাট বোঝা ছাড়া আর কিছুই ন। আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমাদের গল্পটা আজ এখানেই শেষ। দীনেশের কথাগুলো কোনো ধারালো মূর্ছে পড়া খঞ্জরের মতো সজোরে গেঁথে গেল সরিতার বুকে। সে শ্বাস নিতে পারল না কয়েক মুহূর্ত। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সে কিছু বুঝে ওঠার বা কাঁপা ঠোঁটে একটা কথাও বলার আগেই ঘরের ভারী নিস্তব্ধতা চিরে আর একটা কর্কশ গলা ভেসে এলো। দীনেশের মা, কমলা দেবী। শোন মেয়ে, তোর ছেলে তোকে তোর আসল জায়গাটা আজ দেখিয়ে দিয়েছে। গলাটা অহংকারে আর তীব্র তাচ্ছিল্যে ভরা। ঠিক পরের মুহূর্তেই সরিতা অনুভব করল তার গায়ের উপর ভারী কিছু একটা এসে পড়ল। কাগজের তাড়া। এই নে, 1,00,000 টাকা নগদ আছে এখানে। কমলাদেবীর কণ্ঠ যেন বিষ ছড়াচ্ছে। তোর ওই সামান্য দুটো চোখ আর ওই ফালতু সস্তা ভালোবাসার পুরো দাম কড়ায় গণ্ডায় চুকিয়ে দিলাম। কান খুলে শুনে রাখ, এরপর থেকে আর যেন আমার ছেলের জীবনে তোর ওই অলক্ষী ছায়া না পড়ে। গায়ের ওপর পড়া টাকার বান্ডিলগুলো যেন জ্বলন্ত কয়লার মতো ছ্যাঁকা দিচ্ছিল সরিতাকে। কাঁপতে কাঁপতে টাল সামলাতে না পেরে বিছানা থেকে সোজা ঠান্ডা মেঝেতে ছিটকে পড়ল সে। ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকার নোটগুলো তার হাতের মুঠোয় বিঁধছিল, ঠিক যেন বিষাক্ত কাঁটার মতো। ঘুটঘুটে অন্ধকারের ভেতর ডুকরে কেঁদে উঠল সরিতা। 2 হাত অন্ধের মতো মেঝেতে হাতড়ে বেড়াচ্ছে, একটু আশ্রয়ের জন্য, দীনেশের পা দুটো আঁকড়ে ধরার জন্য। দীনেশ, প্লিজ, এমন করো না আমার সাথে। কান্নায় ভেঙে পড়া রুদ্ধশ্বাস গলায় আর্তনাদ করে উঠল সে। আমি তো আমার সবকিছু বাজি রেখে দিয়েছি তোমার জন্য। তুমি তো জানো, এই পৃথিবীতে আমি অনাথ। তুমি ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই। আমাদের সেই স্বপ্নগুলো, ওই যে আমরা একসঙ্গে সাজিয়েছিলাম, সব ভুলে গেলে? হাসপাতালের সেই বন্ধ ঘরের 4 দেয়ালে সরিতার বুক ফাটা হাহাকার ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগল বারবার। কিন্তু ওই চরম স্বার্থপর আর লোভী মা ছেলের পাথরের মতো জমাট বাঁধা মনে এক ফোঁটাও আঁচড় কাটতে পারল না সেই কান্না। হঠাৎ এক প্রবল নিষ্ঠুরতায় সরিতার হাতটা এক ঝটকায় সরিয়ে দিল দীনেশ। আচমকা ধাক্কায় ভারসাম্য সামলাতে না পেরে মেঝেতে সজোরে আছাড়ে পড়ল সে। মাথার সদ্য অপারেশন হওয়া জায়গাটা মেঝেতে ঠুকতেই একটা তীব্র যন্ত্রণা ছিটকে উঠল, আর সাদা পুরু ব্যান্ডেজটা ভেদ করে চুরিয়ে নামতে শুরু করল তাজা রক্ত। তোর এই সস্তা ড্রামাবাজি এবার এখানেই বন্ধ কর সরিতা। দীনেশের গলায় এক বিন্দু মায়া বা অনুশোচনা নেই। তোর যা যোগ্যতা, আমার মা তোকে তার চেয়ে অনেক বেশি টাকা দিয়ে দিয়েছে। এখন চুপচাপ এই টাকাগুলো কুড়িয়ে নে আর নিজের মতো করে বাঁচতে শেখ। এটাই ছিল দীনেশের শেষ কথা। ঘুরে দাঁড়াল সে। কমলাদেবী মেঝেতে পড়ে থাকা যন্ত্রণায় কাতরাতে থাকা রক্তাক্ত অন্ধ মেয়েটার দিকে চরম ঘৃণার একটা দৃষ্টি ছুড়ে দিলেন। তারপর ছেলের হাত ধরে হনহন করে দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন দুজন। পিছনে পড়ে রইল কেবল হাসপাতালের সেই ঠান্ডা মেঝে, কিছু ছড়ানো কাগজের নোট, আর বিশ্বাসঘাতকতার ভারে পিষ্ট হওয়া এক অন্ধ মেয়ের ভাঙা হৃদয়। ধড়াম করে কেবিনের দরজাটা বন্ধ হয়ে গেল। সেই ভারী আওয়াজটা যেন সরিতার বুকের ভেতর বেঁচে থাকা শেষ আশাটুকুও চিরতরে গুঁড়ো করে দিয়ে গেল। পুরো ঘরে এখন এক অবর্ণনীয় থমথমে নীরবতা। মেঝেতে পড়ে থাকা সরিতার বুক ফাটা ফুপিয়ে কান্নার শব্দ ছাড়া সেখানে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। সদ্য অপারেশন হওয়া চোখ দুটোর শারীরিক যন্ত্রণা তো ছিলই, কিন্তু তার চেয়েও 1000 গুণ বেশি তীব্র আর ভয়ানক এক কষ্ট তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছিল। একটা জীবন্ত হৃদয়কে কেউ যেন বুটের তলায় পিষে দিয়ে গেছে। নিজের জীবনের সবচেয়ে বড় কোরবানি দিয়ে যে মানুষটাকে সে পৃথিবীর আলো ফিরিয়ে দিল, সেই মানুষটাই তাকে এক অন্তহীন কুচকুচে কালো অন্ধকারের দুনিয়ায় ঠেলে দিল, যেখান থেকে ফেরার সব রাস্তা চিরতরে বন্ধ। ঠান্ডা মেঝেতে উপুড় হয়ে পড়ে কাঁদতে কাঁদতে তার চোখের নোনা জলে ভিজে যাচ্ছিল ছড়ানো ছিটানো টাকার নোটগুলো। তার এত বড় ত্যাগের কি সস্তার নোংরা একটা দামই না মুখে ছুড়ে দিয়ে গেল ওরা। বেশ কিছুক্ষণ পর কেবিনের দরজা খুলে একজন নার্স ভেতরে ঢুকল, কিন্তু মেঝেতে সরিতার এই রক্তাক্ত করুণ দয়াদশা দেখেও তার মুখে বিন্দুমাত্র মায়া বা বিস্ময়ের রেখা ফুটল না। ফুটবে কি করে? কমলাদেবী যে আগেভাগেই হাসপাতালের সাধারণ স্টাফ থেকে শুরু করে ওপর মহলের ম্যানেজমেন্ট পর্যন্ত সবার মুখ মোটা অঙ্কের টাকা দিয়ে বন্ধ করে রেখেছিলেন। কোনো ছক যেন ভেস্তে না যায়, কেউ যেন এই নোংরা খেলায় নাক গলাতে না আসে বা কোনো প্রশ্ন না তোলে, তার পাকা বন্দোবস্ত করা ছিল। নার্সটি পরম যান্ত্রিকতায়, প্রায় অবহেলার সঙ্গেই সরিতাকে মেঝে থেকে টেনে তুলল। মুখে সান্ত্বনার একটা টু শব্দ উচ্চারণ না করে তাকে আবার বিছানায় শুইয়ে দিল।
সরিতা তখনও শেষ চেষ্টা হিসেবে নার্সের হাতটা খপ করে ধরে কাতর গলায় অনুনয় করল, দিদি, দোহাই আপনার, আমাকে একটু সাহায্য করুন। পুলিশে একটা খবর দিন দিদি, ওরা আমার সব কেড়ে নিয়েছে। কিন্তু জবাব এলো এক চরম নিষ্ঠুর আর কর্কশ গলায়। নার্স তার হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে কড়া সুরে ধমকে উঠল, চুপচাপ শুয়ে থাকো তো বাপু, এখানে বেশি ঝামেলা পাকানোর চেষ্টা করো না। নিজেদের ফ্যামিলি ম্যাটার নিজেদের মধ্যে মেটাও, হাসপাতালকে এর মধ্যে টানিও না। এই শেষ আঘাতটা সরিতাকে একেবারে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিল। তার আর কোনো আকুতি জানানোর জায়গাও রইল না। জমাট বাঁধা অন্ধকারের মধ্যে নিশ্চল হয়ে শুয়ে রইল সরিতা। তার মাথায় এখন পিছনের দিনগুলোর একটা একটা ঘটনা কোনো এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো ভিড় করে আসতে লাগল। চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল সেই দিনটার কথা, যেদিন দুর্ঘটনার পর দীনেশের মা কমলা দেবী তার সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন। কিভাবে তাকে মানসিকভাবে ব্ল্যাকমেল করা হয়েছিল, কিভাবে তার সরল মনে এই বিশ্বাস গেঁথে দেওয়া হয়েছিল যে একমাত্র সরিতাই পারে দীনেশকে এই মৃত্যুর মুখ থেকে বা অন্ধকারের হাত থেকে ফিরিয়ে আনতে। আরও মনে পড়ল এই বেসরকারি হাসপাতালের ডক্টর মেহতার মুখটা। কত তাড়াহুড়ো করে, প্রায় জোর করেই একের পর এক সাদা কাগজে তার বুড়ো আঙুলের টিপছাপ নিয়ে নিয়েছিলেন তিনি। এখন সবকিছু কাঁচের মতো পরিষ্কার হয়ে গেল তার কাছে। এটা কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না, ছিল এক মস্ত বড় এবং নিখুঁতভাবে ছক কষার সুপরিকল্পিত ষড়যন্ত্র। আর তার পবিত্র ভালোবাসাটা ছিল কেবলই একটা ঘুঁটি, যা ওরা নিজেদের স্বার্থে ব্যবহার করে কাজ ফুরোতেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। হাসপাতালের সেই বন্ধ কেবিনে নিঝুম রাতে সরিতা জীবনের সবচেয়ে তিতকুটে আর নির্মম সত্যটার মুখোমুখি হল। সে খুব ভালো করেই বুঝতে পারছিল আজ তার মাথা গোজার মতো কোনো ছাদ নেই, চারপাশটা দেখার মতো কোনো চোখ নেই, এমনকি বেঁচে থাকার জন্য আঁকড়ে ধরার মতো কোনো অবলম্বনও অবশিষ্ট নেই। তার সাজানো দুনিয়াটা নিমেষেই লুটেপুটে শেষ হয়ে গেছে, আর বাইরের এই চেনা সমাজটা তার মতো এক অন্ধ অসহায় মেয়ের জন্য কতটা নিষ্ঠুর হতে চলেছে তা ভাবলেই শিউরে উঠতে হয়। কিন্তু এই কান্নার জোয়ারের মধ্যেও তার ধূলিসাৎ হয়ে যাওয়া হৃদয়ের ঠিক কোনো এক গভীর কোণে ছোট্ট একটা আগুনের স্ফুলিঙ্গ হঠাৎ করেই জ্বলে উঠল। মনের ভেতরের সেই অবদমিত জেদ তাকে ফিসফিস করে বলতে লাগল, না, এখানেই সব শেষ নয়, এটা কোনো সমাপ্তি হতে পারে না, বরং এটা এক নতুন, কঠিন আর এক বুক প্রতিশোধের লড়াইয়ের শুরু। পরের দিন সকালের চড়া রোদটা যখন জানলা গলে কেবিনের ভেতর এসে পড়ল, সরিতার কপালে তখনও এক ফোঁটা আলোর ছোঁয়া নেই। চারপাশটা একটা ঘন কালো কুয়োর মতো জমে আছে। চামড়ায় সূর্যের ওমটুকু টের পাচ্ছিল সে, কিন্তু ওই চেনা সোনালি আভা দেখার আর কোনো উপায় ছিল না। সারা রাত একটানা কাঁদার কারণে ব্যান্ডেজের ভেতরের কাটা চামড়াটা নুন কাটার মতো দগদগ করছিল। তীব্র একটা জ্বালাপোড়া সারা মাথায় ছড়িয়ে পড়ছিল। যত সময় যাচ্ছিল বুকের ভেতরেই ভয়ঙ্কর সত্যটা তত বেশি চেপে বসছিল। এখন থেকে এই অন্তহীন অন্ধকারটাই তার জীবনের একমাত্র ধ্রুবক। সে দুই হাতে মুখ ঢেকে আবার নিঃশব্দে কাঁদতে লাগল। দুপুরের দিকে হাসপাতালের এক কর্মকর্তা ঘরে ঢুকেই খুব রুক্ষ গলায় জানিয়ে দিল, আপনার বেড চার্জ আর ওষুধের যা বিল তা কাল রাত পর্যন্তই মেটানো ছিল। এবার বিছানা খালি করুন, নতুন পেশেন্ট আসবে। সরিতা কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, ভাইয়া, ব্যথায় আমি মাথা সোজা করতে পারছি না, আর মাত্র 2 দিন আমাকে এখানে থাকতে দিন না। কিন্তু ওই লোকের মনে এক ফোঁটা দয়াও ছিল না। সে সোজাসুজি হুমকি দিল, নিজের ভালো চাইলে ভালোয় ভালোয় কেটে পড়ুন, নইলে সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। গতকাল পর্যন্ত যে হাসপাতালে তাকে মাথায় করে রাখা হচ্ছিল, আজ টাকা আর ক্ষমতার জোরের সামনে তার ওই ত্যাগের কানাকড়িও মূল্য নেই। 2 সিকিউরিটি গার্ড এসে কোনো কয়েদির মতো সরিতাকে বিছানা থেকে টেনে তুলল এবং হাসপাতালের সদর দরজা পার করে একেবারে নোংরা ফুটপাথের ধুলোয় এনে খাড়া করে দিল। তার এক হাতে ধরা ছিল ওই ভিক্ষার মতো ছুড়ে দেওয়া ওই 1 লাখ টাকার নোটের বান্ডিল, আর পরনে হাসপাতালের সেই ঢিলেঢালা পুরনো গাউন। রাস্তার ধারের একটা কালভার্টের পাথরের উপর সে ধপ করে বসে পড়ল। কানের পাশ দিয়ে চলে যাওয়া বাসের বিকট হর্ন, রিকশার টুংটাং আর হাজারো মানুষের চিল্লানো আওয়াজ তার মাথাটাকে যেন ছিঁড়ে ফেলছিল। এই শহরটাকে সে হাতের তালুর মতো চিনত, কিন্তু আজ চোখের আলোটা চলে যেতেই চেনা শহরটা এক হিংস্র অন্ধকার জঙ্গলের রূপ নিয়ে তাকে গিলতে এলো। সরিতাকে এখন একটা সিদ্ধান্ত নিতেই হবে।
সে কি এই নোংরা ফুটপাতেই বসে নিজের কপালকে দোষ দেবে, নাকি এই চরম অন্যায়ের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়াবে? শরীরটা অপারেশনের ধাক্কায় একদম নিস্তেজ, চোখ দুটোও গেছে, কিন্তু বুকের ভেতর দীনেশ আর কমলাদেবীর দেওয়া ওই বিশ্বাসের মর্যাদা, ধুলোয় মেশার আগুনটা এখন দাউ দাউ করে চলতে শুরু করেছে। সে টাকাগুলো নিজের ছেঁড়া কুর্তির এক কোণায় শক্ত করে গিঁট বাঁধল। হাসপাতাল থেকে দেওয়া ওই সাদা লাঠিটা শক্ত করে মুঠোয় চেপে ধরে সে অচেনা রাস্তার দিকে নিজের প্রথম কদমটা বাড়াল। এটা শুধু রাস্তা পার হওয়া নয়, এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষার মুখোমুখি হওয়া। পথ চলতি মানুষকে জিজ্ঞেস করতে করতে বারবার হোঁচট খেয়ে ড্রেনে পড়ে যাওয়ার উপক্রম হয়ে সে কোনো মতে তার পুরনো ভাড়া বাড়িতে গিয়ে পৌঁছাল। কিন্তু তার এই রক্তাক্ত ব্যান্ডেজার অন্ধদশা দেখা মাত্রই বাড়ির মালিক খালেক সাহেব মুখের ওপর ধড়াম করে দরজাটা বন্ধ করে দিতে গেলেন। সরিতা দরজার পাল্লাটা 2 হাতে খপ করে ধরে কেঁদে ফেলল। খালেক চাচা, দোহাই আপনার, শুধু আজকের রাতটা আমাকে বারান্দার একটা কোণায় পড়ে থাকতে দিন। এই অবস্থায় আমি কোথায় যাব? আমার যে আর কোনো মাথা গোজার জায়গা নেই। কিন্তু খালেক সাহেব উদাসীনভাবে তার হাতটা সরিয়ে দিয়ে বললেন, পুলিশ কেসের ঝামেলাওয়ালা লোক আমি এই বাড়িতে রাখব না মা, তুমি অন্য পথ দেখো। বাড়ির মালিক খালেক সাহেব অত্যন্ত রুক্ষ আর কর্কশ গলায় সরিতাকে জানিয়ে দিলেন যে কমলা দেবী তাকে আগেই একটা মোটা অঙ্কের টাকা খাইয়ে মুখ বন্ধ করে দিয়েছেন, আর সেই টাকার শর্তপাই ছিল এমন, সরিতাকে এই পুরো পাড়ার কোনো মানুষ যেন ঘরে ভাড়া বা আশ্রয় না দেয়। কথাগুলো কান দিয়ে ঢোকা মাত্রই সরিতার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে হাড়ে হাড়ে টের পেল কমলাদেবী তাকে সব দিক থেকে পিষে মারার জন্য কতখানি নিখুঁত আর গভীর একটা নীল নকশা তৈরি করেছেন। তার ঘরের যৎসামান্য জিনিসপত্রগুলো আগেই টেনে হিঁচড়ে এনে রাস্তার মোড়ে আবর্জনার মতো ছুঁড়ে ফেলা হয়েছিল। সরিতার কাছে এখন ডুকরে কাঁদা ছাড়া আর কোনো রাস্তাই খোলা ছিল না। নিজের এই চরম অসহায়ত্ব আর নিষ্ঠুর পৃথিবীর তীব্র অন্যায়ের উপর চোখের জল ফেলতে ফেলতে সে সেখান থেকে পা বাড়াল। ঠিক তখনই আকাশের মুখ কালো করে ঘন মেঘ জমতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি নেমে এলো। সরিতা চোখের পলকে পুরোপুরি ভিজে একসা হয়ে গেল, অথচ এই পুরো শহরে তার মাথা গোজার মতো একটা নিরাপদ কোণও ছিল না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিজের হাতের লাঠিটার উপর ভর দিয়ে সে ফুটপাত ধরে ধীরে ধীরে এগোতে লাগল। এমন সময় একটা প্রচণ্ড গতিতে ছুটে আসা গাড়ি তার দিকে ধেয়ে এলো। গাড়ির ওই তীব্র কান ফাটানো হর্নের আওয়াজে সরিতা এতটাই ঘাবড়ে গেল যে তার শরীরের ভারসাম্য বিগড়ে গেল। সে ছিটকে গিয়ে পড়ল মাঝ রাস্তায়। গাড়িটা তাকে পিষে দিয়ে চলেই যাচ্ছিল, ঠিক তখনই আড়াল থেকে কেউ একজন বিদ্যুতের গতিতে ছুটে এসে তার হাতটা খপ করে ধরে হ্যাঁচকা টানে রাস্তার নিরাপদ কিনারে সরিয়ে নিল। সরিতা তখনও আতঙ্কে কাঁপছিল, তার বুকের ভেতরটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছিল। তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা সেই মানুষটা অত্যন্ত ঘাবড়ানো আর উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল সে ঠিক আছে কিনা। আর তখনই সেই গলার আওয়াজটা কানে যেতেই সরিতা চমকে উঠল। সরিতা, তুমি তুমি সরিতা না? সেই অচেনা ব্যক্তিটি চরম বিস্ময় নিয়ে জানতে চাইল। কণ্ঠস্বরটা অন্য কারো নয়, সরিতার কলেজের পুরনো বন্ধু আরিয়ানের। আরিয়ান এখন এই শহরের একজন অত্যন্ত সুপরিচিত এবং ভীষণ সৎ আইনজীবী, যে সবসময় গরিব আর অসহায় মানুষের অধিকারের জন্য আস্তিন গুটিয়ে আইনি লড়াই লড়ে। আরিয়ান নিজের চোখ দুটোকে বিশ্বাসই করতে পারছিল না। একসময় কলেজের সবচেয়ে মেধাবী, প্রাণোচ্ছল আর সুন্দরী মেয়েটা আজ এভাবে একটা অন্ধ অসহায় ভিখারির মতো অবস্থায় এই ভয়ানক ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় রাস্তায় হোঁচট খেয়ে বেড়াচ্ছে। আরিয়ান আর এক মুহূর্তও দেরি না করে সরিতাকে পাঁচকোলা করে নিজের গাড়িতে তুলল এবং তার নিরাপদ উষ্ণ বাড়িতে নিয়ে গেল। সেখানে সে সরিতাকে শুকনো পরিষ্কার জামাকাপড় আর খাওয়ার জন্য গরম কিছু খাবার দিল। সরিতার শরীরের কাঁপুনিটা যখন কিছুটা স্বাভাবিক হল, তখন আরিয়ান তাকে এই চরম ধ্বংসের পেছনের আসল কারণটা জানতে চাইল। সরিতা আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল সে আরিয়ানকে নিজের দুটো চোখ উপড়ে দীনেশকে দান করার কথা, হাসপাতালের সেই অভিশপ্ত কেবিনে দীনেশের ওই ভয়ানক বিশ্বাসঘাতকতা, কমলা দেবীর পৈশাচিক লোভ আর গায়ের ওপর ছুঁড়ে মারা সেই টাকার বান্ডিলগুলোর পুরো লোমহর্ষক আর বুক কাঁপানো সত্যটা এক নিঃশ্বাসে উগরে দিল। সরিতার এই যন্ত্রণাদায়ক আর গায়ের লোম খাড়া করা গল্পটা শুনে আরিয়ানের রগগুলো রাগে ফুলে উঠল, রক্ত টকবক করে ফুটতে লাগল।
সে তার ওকালতি জীবনে বহু নামিদামি প্রতারক আর খুনি অপরাধী দেখেছে, কিন্তু কোনো মানুষ যে এতটা জঘন্য, এতটা নীচ আর অমানবিক আচরণ করতে পারে তা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। আরিয়ান পরম মমতায় সরিতার ভেজা মাথায় হাত রাখল এবং তার গলার স্বরে ফুটে উঠল এক ইস্পাত কঠিন দৃঢ়তা। সে সরিতার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে প্রতিজ্ঞা করল সে এই ভয়ানক অন্যায়ের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে। দীনেশ আর তার ওই লোভী ডাইনি মাকে তাদের এই অমানবিক পাপাচারের জন্য আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে জীবনের সবচেয়ে কঠিন আর খৌফনাক শাস্তিটা পাইয়েই ছাড়বে। ঠিক সেই রাতেই মুম্বাইয়ের সবচেয়ে বিলাসবহুল 5 তারা হোটেলে এক এলাহি কাণ্ড। শহরের সবচেয়ে বড় রিয়েল এস্টেট ব্যবসায়ীর একমাত্র মেয়ে রিয়া কাপুরের সঙ্গে দীনেশের বাগদান। পুরো ব্যাংকুয়েট হল ধবধবে সাদা আলো, বিদেশি ফুল আর চোখ ধাঁধানো সাজে ঝলমল করছে। কমলা দেবীর গা ভর্তি হীরের গয়না, চেনা পরিচিত বড়লোকদের দেখে এমন একটা দেমাকি আর কৃত্রিম হাসি মুখে ঝুলিয়ে রাখছেন যেন দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধটা তিনিই জিতে নিয়েছেন। দীনেশ পড়েছে নামী ডিজাইনারের বানানো এক দামি স্যুট। রিয়ার পাশে স্টেজে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে সে। যে চোখ দুটো পাওয়ার জন্য সরিতা নিজের আস্ত জীবনটাকে চিরকালের অন্ধকূপে ঠেলে দিল, সেই নতুন চোখে দীনেশের আজ এক ফোঁটাও অপরাধবোধ নেই, বরং সেই চোখে এখন রিয়ার বিপুল সম্পত্তি আর নিজের চকচকে ভবিষ্যতের লোভ স্পষ্ট। আমন্ত্রিত অতিথিরা একের পর এক এসে নতুন জুটিকে শুভেচ্ছা জানাচ্ছে। ঠিক যখন উৎসবের আনন্দ একেবারে তুঙ্গে, তখনই ব্যাংকুয়েট হলের ভারী প্রধান দরজাটা বেশ জোরে খুলে গেল। আরিয়ানের হাত ধরে হলের ভেতর পা রাখল সরিতা। সরিতার এক হাতে সেই সাদা লাঠিটা ধরা, চোখের কোণে আর কোনো জল নেই। কান্না শুকিয়ে সেখানে এখন এক অদ্ভুত জেদ আর সাহস ঠিকরে বেরোচ্ছে। মুহূর্তের মধ্যে পুরো হলের হুল্লোড় থেমে গিয়ে এক পিন পতন নীরবতা নেমে এলো। শয়ে শয়ে মানুষের কৌতূহলী চোখ গিয়ে ঠেকল দরজায় দাঁড়ানো ওই অন্ধ মেয়েটা আর স্যুটেড বুটেড উকিলটার ওপর। কমলা দেবীর হাত কেঁপে উঠল। দামি শ্যাম্পেনের গ্লাসটা আঙুল গলে মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। দীনেশ স্টেজের ওপর এমনভাবে জমে গেল যেন জ্যান্ত কোনো ভূত দেখছে। আরিয়ান বিন্দুমাত্র ইতস্তত না করে সরিতাকে নিয়ে সোজা হেঁটে গেল স্টেজের দিকে। তারপর পুরো হলের গমগমে নীরবতা চিরে তার চড়া গম্ভীর গলা ভেসে এলো। আজকের এই আনন্দের পরিবেশটা নষ্ট করার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু এই শহরের এত বড় বড় আর নামী মানুষদের সামনে এই জঘন্য লোকটা আর তার মায়ের আসল চেহারাটা টেনে হিঁচড়ে বের করা খুব দরকার। হলের মাঝখানে দাঁড়িয়ে আরিয়ান এক এক করে সরিতার চোখ দানের কথা আর তারপর দীনেশের ওই চরম বেইমানির সবটুকু সত্য সবার সামনে উগড়ে দিল। সে পরিষ্কার জানিয়ে দিল, আজ দীনেশ যে চোখ দিয়ে দুনিয়া দেখছে তাই অনাথ মেয়েটার জীবনের সবচেয়ে বড় কোরবানি। আর এই বেইমান পরিবার সেই ত্যাগের দাম হিসেবে মেয়েটার মুখে মাত্র 1 লাখ টাকা ছুড়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কথাগুলো ছড়াতেই পুরো হলে ভেতর ফিসফিসানি আর শোরগোল শুরু হয়ে গেল। রিয়া কাপুর আর তার বাবার মুখটা অপমানে আর ধাক্কায় কালো হয়ে গেল। কিন্তু কমলা দেবী এত সহজে দমে যাওয়া পাত্রী নন। তিনি উল্টো 2 পা এগিয়ে এসে গলা কাঁপিয়ে কান্নার এক জবরদস্ত নাটক শুরু করে দিলেন। এই মেয়েটা একটা আস্ত পাগল, 1 নম্বরের মতলববাজ আর ব্ল্যাকমেলার। কমলা দেবী গলা ফাটিয়ে হল ভর্তি মানুষের সামনে চিৎকার করে উঠলেন। আমার ছেলেকে একতরফা ভালোবাসত এই মেয়ে, আর দীনেশ যখন ওর সস্তা প্রেম প্রত্যাখ্যান করেছে তখন থেকে হিংসে জ্বলছে। এখন আমাদের ওপর এই নোংরা মিথ্যে অপবাদ দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে ও। ওর এই ফালতু গল্পের কোনো প্রমাণ আছে? মায়ের এই নোংরা নাটকের তালিটা দীনেশও ঠিকঠাক কুড়িয়ে নিল। সে রিয়ার হাত দুটো চেপে ধরে এমন এক নিষ্পাপ মুখ বানালো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। কাতর গলায় বলল, রিয়া, আমার কথা বিশ্বাস করো, এই অন্ধ মেয়েটাকে আমি জীবনে কোনো দিন দেখিনি। আজ আমাদের এই বিশেষ দিনটা মাটি করার জন্য এটা একটা নোংরা আর সাজানো চক্রান্ত। রিয়ার বাবা মেয়ের সম্মান আর নিজেদের আভিজাত্য নিয়ে ভীষণ খুঁতখুঁতে ছিলেন। তিনি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হোটেলের সিকিউরিটি ইনচার্জকে ডেকে কড়া নির্দেশ দিলেন। নিমেষের মধ্যে 6-7 জন জমদূত মার্কা বাউন্সার আর গার্ড সেখানে এসে হাজির হল। কোনো বাজবিচার না করে তারা আরিয়ান আর সরিতাকে প্রায় চ্যাংদোলা করে ধাক্কা মারতে মারতে হল থেকে বের করে দিল।
মারাত্মক ধাক্কায় আবার সেই হোটেলের বাইরের ঠান্ডা করিডোরের মেঝেতে ছিটকে পড়ল সরিতা। হাতের লাঠিটা ছিটকে চলে গেল অনেক দূরে, আর হলের ভেতর থেকেও তখনও ভেসে আসছিল বড়লোকদের সেই উচ্চ ঈশ্বরে হাসাহাসি আর তাচ্ছিল্যের আওয়াজ। কমলাদেবীর ওই ধূর্ত চালটা আরও একবার সরিতাকে সবার সামনে একদম নর্দমার ধুলোয় নামিয়ে দিল। সরিতার মনের ভেতর যেটুকু জোর বেঁচেছিল তা যেন আরও একবার চুরমার হয়ে গেল। আরিয়ান খুব সাবধানে পরম মমতায় সরিতাকে জড়িয়ে ধরে মেঝে থেকে তুলল। ধুলো ঝেড়ে তার সেই সাদা লাঠিটা আবার শক্ত করে গুঁজল ওর কাপা সাতের মুঠোয়। সে দেখল সরিতার ব্যান্ডেজের তলা দিয়ে আবার নোনা জল গড়িয়ে নামছে। এই কান্নাটাই আরিয়ানের ভেতরের পেশাদার জিতটাকে এক লহমায় বদলে দিল এক ভয়ঙ্কর জেদে। সে সরিতার কাঁধে হাত রেখে নিচু কিন্তু ইস্পাত কঠিন গলায় বলল, সরিতা, আজ ওরা জোর খাটিয়ে তোমাকে এই হল থেকে বের করে দিয়েছে তো? দিক, আমি কথা দিচ্ছি, খুব শিগগিরই এই মা ছেলেকে আইনের এমন এক অন্ধকার খাঁচায় আমি পূর্ব যে বাকি জীবনটা দুনিয়ার কাউকে মুখ দেখানোর মতো যোগ্যতা ওদের থাকবে না। লড়াইতে এবার আমি নিজের হাতে নিলাম। আরিয়ান খুব ভালো করেই জানত কমলাদেবী কতটা ধূর্ত আর প্রভাবশালী মহিলা। নিজের পেছনে কোনো প্রমাণ বা সূত্র তিনি সহজে ফেলে যাননি। এমনকি ডাক্তার মেহতাও পুরো টাকা খেয়ে বিক্রি হয়ে গেছে, আর হাসপাতালের ওটি রেজিস্টার থেকে শুরু করে সরিতার কেস হিস্ট্রির সমস্ত পুরনো রেকর্ড খুব নিখুঁতভাবে মুছে ফেলা হয়েছে। আরিয়ান মনে মনে বুঝে গেল এই লড়াইটা আর শুধু আবেগ, আর্তনাদ বা চোখের জলের ওপর দাঁড়িয়ে যেতে যাবে না। এটা হতে চলেছে এক ইঞ্চি ইঞ্চি মেপে চলা ঠান্ডা মাথার আইনি যুদ্ধ। আরিয়ান সরিতাকে সাবধানে গাড়ির পিছনের সিটে বসাল। তারপর সেই নিঝুম অন্ধকার রাতে শহরের রাস্তা ধরে গাড়ি ছুটি দিল এক দীর্ঘ ও কঠিন আইনি লড়াইয়ের রণকৌশল সাজাতে। পরের দিন সকাল হতেই আরিয়ান শহরের সবচেয়ে কড়া আর সৎ পুলিশ অফিসারের চেম্বারে গিয়ে হাজির হল। সরিতার সাথে ঘটা এই হাড়হিম করা জালিয়াতি আর প্রতারণার অফিসিয়াল এফআইআর দায়ের করল সে। যদি সত্ত্বেও প্রাথমিকভাবে পুলিশের হাতে দেওয়ার মতো কোনো বড় প্রমাণ আরিয়ানের কাছে ছিল না, কিন্তু একজন ঝানু উকিল হিসেবে তার ক্ষুরোধার যুক্তির জালে অফিসার বাধ্য হলেন এই ঘটনার অন্তরালে তদন্ত শুরু করতে। ওদিকে দীনেশ আর কমলাদেবী তখনও নিজেদের সেই নোংরা জয়ের নেশায় চুর হয়ে আছেন। তারা ভাবতেও পারেননি এক অন্ধ কপরদক্ষিণ মেয়ে তাদের সাজানো সাম্রাজ্যের একটা ইঁটও নড়াতে পারবে। কিন্তু ওই দাম্ভিক মা ছেলের কোনো ধারণাই ছিল না যে তাদের মাথার ওপর কি ভয়ানক এক ঝড় ঘনিয়ে আসছে। আরিয়ান এক মুহূর্ত সময় নষ্ট না করে পরের দিনই জেলা আদালতে দীনেশ আর কমলাদেবীর বিরুদ্ধে জালিয়াতি, চরম বিশ্বাসভঙ্গ এবং মানবঙ্গ পাচারের মতো মারাত্মক জামিনযোগ্য ধারায় মামলা ঠুকে দিল। যখন আদালতের অফিসিয়াল সমান কমলাদেবীর আলিশান বাংলোর ঠিকানায় গিয়ে পৌঁছল, তখন লহমায় ওনাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তারা কোনো জন্মেও ভাবেননি যে জঘন্যভাবে তাড়িয়ে দেওয়া সেই অন্ধ মেয়েটা শেষমেশ আদালতের চৌকাঠ পর্যন্ত পৌঁছনোর সাহস পাবে। কিন্তু কমলাদেবী দমে যাওয়ার পাত্রী নন। তিনি তক্ষুনি শহরের সবচেয়ে নামী আর ঝানু ফৌজদারি উকিলকে লাখ লাখ টাকার মোটা ফিতে বুক করে নিলেন। দীনেশের সেই নামী উকিল কোমর বেঁধে ময়দানে নামলেন। তিনি পুরো বিষয়টাকে নোংরাভাবে মিডিয়ায় ছড়িয়ে দিলেন এবং সরিতার চরিত্র হনন করার এক জঘন্য খেলা শুরু করলেন। দেখতে দেখতে খবরের কাগজ আর লোকাল নিউজ চ্যানেলগুলোতে সরিতাকে একটা লোভী, ব্ল্যাকমেলার আর স্রেফ টাকার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত নিচে নামতে পারা এক অপরাধী মেয়ে হিসেবে খাড়া করা হলো। ওনাদের উকিল টিভিতে লাইভ এসে এই মিথ্যে গল্প রটালেন যে সরিতা নিজেই কোনো এক সড়ক দুর্ঘটনায় নিজের চোখ হারিয়েছিল এবং এখন সে দীনেশের বড়লোক শ্বশুরবাড়ির সম্পত্তি দেখে মিথ্যে নাটক ফেদে কোটি কোটি টাকা হাতিয়ে নেবার চেষ্টা করছে। টিভির পর্দায় নিজের নামে এই কলঙ্কজনক আর লজ্জাজনক প্রচার দেখে সরিতা ভেতরে ভেতরে একদম ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু এর চেয়েও বড় আর প্রাণঘাতী ধাক্কাটা লাগা তখনও বাকি ছিল। আদালতের প্রথম শুনানির দিন যখন কাঠগড়ায় ডাক্তার মেহতাকে সাক্ষ্য দেবার জন্য সমন পাঠিয়ে ডাকা হলো, তখন পুরো এজলাসের বাতাস যেন থমকে গেল। আরিয়ানের মনে একটা ক্ষীণ আশা ছিল আদালতে দাঁড়িয়ে অন্তত ডাক্তার মেহতা নিজের পেশার কিছুটা সম্মান রাখবেন, সত্যিটা বলে দেবেন। কিন্তু টাকার লোভ যে একটা জ্যান্ত মানুষের বিবেককে কতটা নির্মমভাবে খুন করতে পারে তা মেহতাকে না দেখলে বিশ্বাস করা কঠিন। কাঠগড়ায় দাঁড়িয়ে স্রেফ গীতা ছুঁয়ে বিচারকের মুখের ওপর এক বিন্দু না কেঁপে ডাহা মিথ্যে বলে দিল লোকটা। ঠান্ডা গলায় জানালো সরিতা নামের কোনো মেয়েকে এসে চিনেই না, চোখদানের তো প্রশ্নই ওঠে না। শুধু মৌখিক দাবিই নয়, মেহতা বেশ কিছু জাল আর মনগড়া মেডিকেল ফাইল জজের টেবিলে জমা দিল। সেখানে দেখানো হয়েছে দীনেশের চোখে যে কর্নিয়া দুটো বসানো হয়েছে তা এসেছে অন্য এক মৃত ব্যক্তির শরীর থেকে।
যিনি নাকি মৃত্যুর আগে মরণোত্তর অঙ্গদানের ফর্মে সই করে গিয়েছিলেন। এই নিখুঁত জালিয়াতি দেখে আরিয়ান আর সরিতা নিজেদের জায়গায় পুরো অসাড় হয়ে গেল। এজলাসে উপস্থিত আমন্ত্রিত আর উৎসুক মানুষের জোড়া জোড়া চোখ তখন সরিতাকে একটা দাগী অপরাধীর মতো গিলতে আসছে। চারপাশ থেকে ধিক্কার আর ফিসফিসানি ভেসে আসছিল। সরিতা কোর্টরুমের মাঝখানে দাঁড়িয়ে ডুকরে কেলে উঠল। 2 হাত জোড় করে চিৎকার করে নিজের সততার প্রমাণ দিতে চাইল, কিন্তু জাজ সাহেব হাত তুলে তাকে থামিয়ে দিয়ে খুব রুক্ষ গলায় বললেন, আদালত অকাট্য প্রমাণের ওপর ভিত্তি করে চলে, কোনো কান্নাকাটি বা আবেগের জায়গা এখানে নেই। পরবর্তী শুনানির জন্য কয়েক সপ্তাহের সময় দিয়ে জাজ সাহেব এজলাস ছেলে উঠে গেলেন। আরিয়ান বুঝে গেল এই নোংরা ছেলের সিন্ডিকেট ভাঙতে হলে শুধু সত্যি কথা বলাই যথেষ্ট নয়, এমন কিছু লাগবে যা ওদের এই সাজানো মিথ্যেকে এক ফুঁয়ে উড়িয়ে দেবে। আরিয়ানের রাতের ঘুম আর দিনের শান্তি উবে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই গোটা চক্রান্তের যে আসল খুঁটি, সেই ডাক্তার মেহতার মুখোশ সে টেনে খসাবেই। আরিয়ানার দেরি না করে একজন প্রাইভেট ডিটেকটিভের সাহায্য নিল। ডাক্তার মেহতার গত কয়েক মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং তার কেনা সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির খতিয়ান অত্যন্ত গোপনে পরীক্ষা করা শুরু হলো। আরিয়ানের মনে কোনো সন্দেহ ছিল না যে কমলা দেবী মেহতাকে এই জালিয়াতির জন্য এক বিরাট অঙ্কের টাকা খাইয়েছেন, যার কোথাও না কোথাও একটা ট্রেল অবশ্যই লুকিয়ে আছে। দিন রাত এক করে খাটবার পর অবশেষে আরিয়ানের হাতে একটা মস্ত বড় ক্লু এলো। সে জানতে পারল মেহতার নামে একটা অত্যন্ত গোপন অফশোর ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যা দেশের বাইরে খোলা হয়েছিল। আর সবচেয়ে বড় খটকাটা লাগলো যখন দেখা গেল দিনেশের অপারেশনের ঠিক পরের দিনই সেই অ্যাকাউন্টে একটা অবিশ্বাস্য রকমের মোটা অঙ্কের টাকা ট্রান্সফার হয়েছে। আরিয়ান তার এক তুখোর সফটওয়্যার বিশেষজ্ঞ বন্ধুকে নিয়ে সেই ট্রানজ্যাকশনের গভীরে গিয়ে আইপি অ্যাড্রেস আর অ্যাকাউন্ট ডিটেলস ঘাঁটতে লাগল। খতিয়ে দেখতেই মাথা ঘুরে যাওয়ার জোগাড়। সেই বিপুল পরিমাণ টাকা সরাসরি এসেছে কমলা দেবীর মালিকানাধীন একটা ভুয়া শেল কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে। টাকার লেনদেনের এই প্রমাণটা অনেক বড় একটা অস্ত্র ছিল, সন্দেহ নেই। কিন্তু আরিয়ান আইনের মারপ্যাচ বুঝত। সে জানত যে স্রেফ টাকার আদান প্রদান দিয়ে আদালতে বেআইনি অঙ্গ প্রতিস্থাপন বা জোরপূর্বক চোখ নেওয়া 1%ও প্রমাণ করা যাবে না। দিনেশের উকিল এটাকে কোনো সাধারণ ব্যবসায়িক চুক্তি বা অন্য কোনো লেনদেন বলে খুব সহজেই পার পেয়ে যেত। তাই আরিয়ান নিজের পুরো মনোযোগ আবার ঘুরিয়ে দিল সেই বেসরকারি হাসপাতালটার দিকে, যেখানে দিনেশের অপারেশন হয়েছিল। সে হাসপাতালের পুরনো আর কিছু নিচের তলার কর্মচারীদের সাথে গোপনে যোগাযোগ করল, চায়ের দোকানে আড্ডা দিয়ে তাদের মুখ খোলার চেষ্টা করল। আর তাতেই বেরিয়ে এলো আসল সত্য। অপারেশনের সেই কাল রাতের সমস্ত সিসিটিভি ফুটেজ হাসপাতালের মূল সার্ভার থেকে কোনো এক অদৃশ্য হাতের ইশারায় ডিলিট করে দেওয়া হয়েছে। এই তথ্য আরিয়ানের সন্দেহকে আরও শতগুণ বাড়িয়ে দিল। আরিয়ান কিছুতেই হাল ছাড়ার পাত্র নয়। সে রাতের অন্ধকারে একটা অত্যন্ত বিপজ্জনক ঝুঁকি নেবার সিদ্ধান্ত নিল। নিজের এক হ্যাকার বন্ধুকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে সে হাসপাতালের কড়া পাহারা এড়িয়ে মেইন কম্পিউটার সার্ভার রুমে ঢুকে পড়ল। হাসপাতালের চারিদিকে তখন কড়া সিকিউরিটি গার্ড টহল দিচ্ছে, কিন্তু গার্ডদের চোখ এড়িয়ে তারা কোনো মতে মূল সার্ভারের ব্যাকআপ ড্রাইভটা পর্যন্ত পৌঁছতে সফল হল। আরিয়ানের পুরো শ্বাস আটকে আসছিল যখন তার হ্যাকার বন্ধু ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো রিকভার করার চেষ্টা করছিল। ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর অবশেষে তাদের হাতে সেই ট্রাম্প কার্ডটা এলো, যা আদালতে সরিতার হৃতসম্মান ফিরিয়ে আনার জন্য বড্ড বেশি দরকার ছিল। কম্পিউটার স্ক্রিনে ভিডিওটা প্লে হতেই আরিয়ানের হাত পা ঠান্ডা হয়ে গেল। ওটা ছিল হাসপাতালের বেসমেন্ট পার্কিংয়ের সিসিটিভি ফুটেজ। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে অপারেশনের মাত্র কয়েক ঘন্টা আগে কমলা দেবী নিজের গাড়িতে করে সরিতাকে নিয়ে হসপিটালে ঢুকছেন। আর সবচেয়ে বড় কথা, তখন সরিতা পুরোপুরি সুস্থ, নিজের পায়ে ছিটে নামছে আর চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছে। ভিডিওর ঠিক পরের ক্লিপে দেখা গেল ডাক্তার মেহতা পার্কিংয়ে এসে কমলা দেবীর হাত থেকে একটা ভারী সুটকেস ইচ্ছেন। এই একটা ফুটেজই পুরো নোংরা আর গায়ে কাঁটা দেওয়া ষড়যন্ত্রের মুখোশ টেনে খসিয়ে দিল। আরিয়ান শুধু এইটুকুতেই ক্ষান্ত হল না, ফুটেজটা ভালো করে খুঁটিয়ে দেখার সময় সে আরেকজন নার্সকেও লক্ষ্য করেছিল, যে অপারেশনের রাতে ডাক্তার মেহতার পাশে ছায়ার মতো ছিল। আরিয়ান হন্যে হয়ে সেই নার্সের বর্তমান ঠিকানা জোগাড় করল এবং তার সাথে এক নির্জন জায়গায় দেখা করল। শুরুতে সেই নার্স এতটাই আতঙ্কে ছিল যে কোনো কথাই বলতে চাইছিল না, সোজাসুজি অস্বীকার করে দিল। কিন্তু আরিয়ান যখন তাকে এই মামলায় সহ অপরাধী হিসেবে জেলের ভাত খাওয়ার ভয় দেখালো
এবং একই সাথে সরকারি সুরক্ষার প্রতিশ্রুতি দিল, তখন সে কান্নায় ভেঙে পড়ল। সেই নার্স মুখ খুলে যা বলল তা আদালতে দীনেশ আর কমলাদেবীর বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক ব্রহ্মাস্ত্র হতে চলেছিল। নার্স কাঁদতে কাঁদতে স্বীকার করল সে জানত সেখানে একটা মস্ত বড় বেআইনি কাজ হচ্ছে। সে নিজের চোখে দেখেছে ডাক্তার মেহতা কিভাবে সরিতার আসল সই আর টিপছাপ নেওয়া কাগজগুলো পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। তবে গল্পে আসল টুইস্টটা দিল নার্স নিজেই। সে জানালো ভবিষ্যতে নিজের পিঠ বাঁচানোর জন্য সে গোপনে ওই আসল নথিপত্রগুলোর ছবি নিজের মোবাইল ফোনে তুলে লক করে রেখেছিল। নার্স তখনই সেই ফোনটা আরিয়ানের হাতে তুলে দিল। এতক্ষণে আরিয়ানের কাছে ওই মা ছেলের মিথ্যে আর বেইমানির সমাজকে গুঁড়ো করে দেওয়ার মতো সব অকাট্য প্রমাণ এক জায়গায় জমা হলো। পরের দিনই আদালতে সেই শেষ আর সবচেয়ে বড় শুনানি, যা সরিতার পুরো জীবনে চূড়ান্ত ফয়সালা করে দেবে। রাতে আরিয়ানের বাড়ির সোফায় বসে সরিতা ভয়ে আর উদ্বেগে কাঁপছিল। সে অবশ হয়ে যাওয়া 2 হাত দিয়ে বারবার তার ওই সাদা লাঠিটা ঘষছিল, যেন ওটাই তার অন্ধ জীবনের একমাত্র অবলম্বন। আরিয়ান আলতো পায়ে গিয়ে তার পাশে বসল। সরিতার বরফের মতো ঠান্ডা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কালকের সূর্যটা ওই নিষ্ঠুর পরিবারটার জীবনে এমন এক ধ্বংসাত্মক ঝড় নিয়ে আসবে সরিতা, যার পর ওরা আর কোনো দিন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমার ওপর ভরসা রাখো। আরিয়ান মাঝরাত পর্যন্ত টেবিল ল্যাম্প চালিয়ে সমস্ত প্রমাণ, পেন ড্রাইভ আর নথির ফাইলগুলো খুব সাবধানে সাজাল। সে জানত দীনেশের উকিল ভীষণ ধূর্ত, সামান্যতম খুঁত পেলেও সেটা নিয়ে কামড়াকামড়ি করবে। তাই আরিয়ান নিজের তরফ থেকে কোনো খামতি রাখেনি। সাক্ষীদেরও শেষ মুহূর্তের জন্য পুরোপুরি তৈরি করে নিয়েছিল। এটা আর 5টা সাধারণ আইনি লড়াই ছিল না, এটা ছিল একটা অসহায় মেয়ের আত্মসম্মান আর তার পবিত্র ভালোবাসাকে পৈশাচিক উপায়ে লুটে নেওয়ার এক মস্ত বড় জবাব। ওদিকে কমলাদেবীর বাংলোতে তখন রীতিমতো উৎসবের মেজাজ। মা ছেলে দুজনেই নিশ্চিত আরিয়ান আর ওই কপরদক্ষিণ অন্ধ মেয়েটা আদালতে দাঁড়িয়ে নিজেদের দাবির সপক্ষে একটা কুটোও প্রমাণ করতে পারবে না। ওদের আত্মবিশ্বাস দেখে রিয়া কাপুরের পরিবারও নিশ্চিন্ত হয়ে ফের বিয়ের তোড়জোড়ে মেতে উঠেছিল। নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে দামি স্যুটটা ঠিক করতে করতে দীনেশ তাচ্ছিল্যের হাসি হাসছিল। এই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চকচকে চেহারা দেখার সুযোগটা যে কার জন্য পেয়েছে তা বেমালুম ভুলে গিয়ে সে মশগুল ছিল নিজের অহংকারে। তার ঘুণাক্ষরেও ধারণা ছিল না আগামীকালের সকালটা তার এই সাজানো মিথ্যের সাম্রাজ্যকে কিভাবে জ্বালিয়ে খাক করে দিতে চলেছে। শুনানির দিন আদালত কক্ষ কানায় কানায় পূর্ণ। পুরো এজলাসে এক অদ্ভুত গোমোটার টান টান উত্তেজনা। জজ সাহেব নিজের চেয়ারে এসে বসতেই আদালতের কার্যক্রম শুরুর নির্দেশ দিলেন। শুরুতেই ময়দানে নামল দীনেশের সেই হাই প্রোফাইল ঘাগু উকিল। প্রথম থেকেই অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে সে সবার সামনে সরিতাকে রীতিমতো অপমান আর উপহাস করতে শুরু করল। বিচারকের দিকে তাকিয়ে সে বেশ নাটকীয় গলায় বলল, ইয়োর অনার, এই মেয়েটি নিজের অন্ধ হওয়ার অসহায়তাকে হাতিয়ার করে আমার মক্কেলের মতো একটা অভিজাত আর ভদ্র পরিবারকে নির্লজ্জভাবে ব্ল্যাকমেল করছে। এই পুরো অঙ্গদানের গল্পটা স্রেফ ওর সাজানো একটা সস্তা নাটক। বিবাদী পক্ষের উকিল গলাটা আরও এক পর্দা চড়িয়ে বলল, সত্যিটা হলো ইয়োর অনার, এই মেয়েটি কোনো এক অজ্ঞাত দুর্ঘটনায় নিজের চোখ হারিয়েছিল, আর আজ যখন সে দেখছে দীনেশ নিজের জীবনে প্রতিষ্ঠিত, তখন ওর দৌলত দেখে মিথ্যে গল্প ফেদে টাকা হাতানোর ফোন দিয়ে এঁটেছে। দীনেশ আর দর্শকাসনে বসা রিয়ার দিকে হাত দেখিয়ে উকিল দাবি করল ওরা দুজনেই এই নোংরা ষড়যন্ত্রের নিরীহ শিকার। কথাগুলো শুনে কাঠগড়ায় উপস্থিত লোকজনের নজর ঘুরে গেল সরিতার দিকে। সবার চোখে একটা অবিশ্বাস আর সন্দেহের দৃষ্টি। কিন্তু সরিতা এক চুলও নড়ল না। নিজের জায়গায় একটা পাথরের মূর্তির মতো অবিচল বসে রইল সে। আরিয়ানের ওপর আর নিজের সত্যিটার ওপর তার বিশ্বাসটা তখন একদম ইস্পাতের মতো শক্ত। এবার আরিয়ানের পালা। চরম আত্মবিশ্বাস নিয়ে নিজের জায়গা থেকে উঠে সোজা বিচারকের সামনে গিয়ে দাঁড়াল সে। কোনো ভনিতা না করে প্রথমেই সে ছুড়ল আর্থিক লেনদেনের সেই অকাট্য প্রমাণের তীর। আরিয়ান পুরো আদালতের সামনে বিস্তারিতভাবে তুলে ধরল কিভাবে দীনেশের চিকিৎসার খরচ জোগাতে সরিতা তার শেষ সম্বল বাবার ভিটেটুকু বেচে দিয়েছিল। সে জজের হাতে সেই ব্যাংক স্টেটমেন্ট জমা দিল, যেখানে জলের মতো পরিষ্কার দেখা যাচ্ছে বাড়ি বিক্রির সেই পুরো টাকাটা সরাসরি গিয়ে ঢুকেছে কমলা দেবীর বেনামি এক শেল কোম্পানির অ্যাকাউন্টে। আরিয়ান জজকে উদ্দেশ্য করে শান্ত কিন্তু ধারালো গলায় বলল, ইয়োর অনার, কমলা দেবী সেই টাকাটাই ব্যবহার করেছিলেন ডাক্তার মেহতার মুখ বন্ধ করার জন্য। এই বলে সে ডাক্তার মেহতার সেই অফশোর গোপন অ্যাকাউন্টের নাড়ি ভুড়ি আর লেনদেনের সব রেকর্ড আদালতের সামনে পেশ করল। সবচেয়ে চমকে দেওয়ার বিষয় হল ওই বিশাল অঙ্কের টাকা ট্রান্সফারের তারিখটা ছিল ঠিক দীনেশের অপারেশনের পরের দিনের।
এই প্রমাণ সামনে আসতেই পুরো কোর্টরুমে জোর ফিসফাসার চাঞ্চল্য শুরু হয়ে গেল। দীনেশের উকিল ঘাবড়ে গিয়ে অবজেকশন জানিয়ে প্রমাণটাকে মিথ্যে বলার চেষ্টা করল, কিন্তু জাজ সাহেব তৎক্ষণাৎ তার আপত্তি খারিজ করে দিলেন। এরপর আরিয়ান তার তুনে থেকে দ্বিতীয় আর সবচেয়ে মারাত্মক তীরটা বের করল। সে বিচারকের সামনে ডাক্তার মেহতার ফোনের কল ডিটেলস আর ডিলিট হয়ে যাওয়া মেসেজের ফরেন্সিক রেকর্ড দাখিল করল। আরিয়ান জানালো, জালিয়াতি করার পর মেহতার লোভ আরও বেড়ে যায়। সে জাল মেডিকেল রেকর্ড লুকিয়ে রাখার ভয় দেখিয়ে কমলা দেবীকে ক্রমাগত ব্ল্যাকমেল করছিল আরও টাকার জন্য। শুধু মুখের কথায় নয়, আরিয়ান ভরা এজলাসে একটা অডিও রেকর্ডিংও বাজিয়ে শোনাল। পুরো আদালত পিন পতন স্তব্ধতায় শুনল ডাক্তার মেহতা আর কমলা দেবীর মধ্যে চলা টাকার ভাগ বাটোয়ারা নিয়ে চলা সেই জঘন্য, নোংরা আর দর কষাকষির কথোপকথন। অডিও রেকর্ডিংয়ে কমলা দেবীর নিজের গলা বাজছে। সেখানে তিনি স্পষ্ট বড়াই করে বলছেন কিভাবে সরিতার সই করা আসল সম্মতিপত্রগুলো তিনি নিজের হাতে নষ্ট করিয়েছেন। পুরো এজলাসে স্পিকার দিয়ে কথাগুলো বাজতেই কমলা দেবীর মুখের রং ছাইয়ের মতো সাদা হয়ে গেল। এসির মধ্যেও তার কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করল। দীনেশ যেন আকাশ থেকে পড়ল। বিস্ফোরিত চোখে সে মায়ের দিকে তাকিয়ে আছে। তার ধূর্ত মা যে এতটা কাঁচা কাজ করে এতগুলো প্রমাণ পেছনে ফেলে রাখবে সে ভাবতেও পারেনি। পুরো কোর্টরুম তখন শ্মশানের মতো নিস্তব্ধ। আর ঠিক সেই চরম মুহূর্তেই আরিয়ান তার তুরুপের তাস, অর্থাৎ শেষ সাক্ষীর নাম ঘোষণা করল। আরিয়ানের ডাকে সেই গোপন সাক্ষী, অপারেশনের রাতের সেই নার্স, ধীর পায়ে হেঁটে এসে কাঠকড়ায় দাঁড়াল। তাকে দেখা মাত্রই ডাক্তার মেহতার হার্টবিট যেন থেমে যাওয়ার জোগাড়। থরথর করে কাঁপতে শুরু করল লোকটা। কাঠগড়ায় দাঁড়িয়ে গীতা ছুঁয়ে শপথ নেওয়ার সময় নার্স আর নিজেকে ধরে রাখতে পারল না, হু হু করে কেঁদে ফেলল। জজ সাহেবের দিকে তাকিয়ে সে এক নিঃশ্বাসে পুরো সত্যিটা উগড়ে দিল। সে কোনো রাগঢাক না করে স্বীকার করল, ওই বেআইনি অপারেশনের সময় সে ওটিতে ছিল। সে নিজের চোখে দেখেছে ঠিক কিভাবে কমলা দেবীর কড়া নির্দেশে ডাক্তার মেহতা সরিতার আসল কাগজপত্রগুলো দেশলাই জেলে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। শুধু মুখের কথায় চিড়ে ভিজবে না জেনে নার্স তার সেই পুরনো স্মার্টফোনটা প্রমাণ হিসেবে জজ সাহেবের হাতে তুলে দিল। সে জানালো, কাগজগুলো পোড়ানোর ঠিক কয়েক মিনিট আগে ভবিষ্যতে নিজের পিঠ বাঁচানোর জন্য সে ওই আসল নথিপত্রগুলোর কয়েকটা ছবি তুলে তার ফোনে লুকিয়ে রেখেছিল। বিচারক ফোনটা হাতে নিয়ে ছবিগুলো জুম করে দেখলেন। সেখানে সরিতার সই আর বুড়ো আঙুলের টিপছাপ একদম জলের মতো পরিষ্কার। ওই ফর্মে স্পষ্ট অক্ষরে লেখা ছিল সরিতার সম্পূর্ণ নিজের ইচ্ছায়, বিন্দুমাত্র আর্থিক লোভ ছাড়া তার দুটো চোখ দীনেশকে দান করছে। জজ সাহেব এক মুহূর্ত দেরি না করে আদালতের সাইবার এক্সপার্টদের ডেকে ছবিগুলো আর তার ইলেকট্রনিক টাইম স্ট্যাম্প পরীক্ষা করার নির্দেশ দিলেন। মিনিট 10 মধ্যেই এক্সপার্টদের রিপোর্ট চলে এলো। প্রমাণিত হয়ে গেল ছবিগুলো 100 খাঁটি। সেখানে কোনো কারচুপি বা এডিটিংয়ের নাম গন্ধ নেই। এই অকাক্ত রিপোর্টটা শোনা মাত্রই দীনেশের সেই হাই প্রোফাইল উকিলের সমস্ত অহংকার যেন চুপসে গেল। একটা শব্দ আর তার মুখ দিয়ে বেরোল না। ধপ করে নিজের চেয়ারে বসে পড়লেন তিনি খুব ভালো করেই বুঝে গিয়েছিলেন দুনিয়ার কোনো শক্তি আর এই মামলা তাদের জেতাতে পারবে না। দীনেশ আর কমলার মুখ দুটো তখন ভয়ে পুরো চূন হয়ে গেছে। চোখের সামনে নিজেদের সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখে বিবাদী পক্ষের টেবিলে আচমকাই এক তুলকালাম শুরু হয়ে গেল। যখন দীনেশ হাড়ে হাড়ে টের পেল যে এবার তার শ্রীঘরের ভাত খাওয়া 100 নিশ্চিত, তখন সে নিজের সব রাগ গিয়ে উগড়ে দিল নিজের জন্মদাত্রী মায়ের ওপর। ভরা আদালতের মাঝখানে দাঁড়িয়ে সে নিজের মায়ের দিকে আঙুল তুলে চিৎকার করতে শুরু করল। গোটা চক্রান্তের সব দায় একা কমলার ঘাড়ে চাপিয়ে দিয়ে বলল, আমি কিচ্ছু জানি না ইওর অনার, এই বেআইনি জালের ব্যাপারে এই মহিলাই সব করেছে, আমাকে পুরো অন্ধকারে রেখে। নিজের ছেলের মুখে এই চরম বিশ্বাসঘাতকতার কথা শুনে কমলা দেবী হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। রাগে রি রি করে উঠে তিনি সজোরে দীনেশের গালে একটা কষিয়ে থাপ্পড় মারলেন। ভরা এজলাসে মা আর ছেলের এই কুকুরের মতো কামড়া কামড়ি আর নোংরা গালিগালাজে তুবড়ি ছুটতে দেখে উপস্থিত সবাই পুরো থ বনে গেল। ঠিক তখনই দর্শকাসনে বসা রিয়া কাপুর আর নিজের ভেতরের আগুনটাকে চেপে রাখতে পারল না। অপমানে আর ঘৃণায় তার গা কাঁপছিল। সে হন হন করে হেঁটে সোজা গিয়ে দাঁড়ালো কাঠগড়ার সামনে। কিছু ভাবার বা বলার আগেই সে নিজের পুরো শক্তি দিয়ে দীনেশের অন্য গালে ঠাস করে এক চড় কষালো। সেই চড়ের আওয়াজ যেন পুরো কোর্টরুমের হইচই 1 সেকেন্ডে স্তব্ধ করে দিল।
দীনেশের দিকে তীব্র ঘৃণায় তাকিয়ে রিয়া বলল, তোর মতো একটা নোংরা ছোট লোক আর বেইমান মানুষের সাথে আমার নাম জড়িয়েছিল ভাবতেও আমার ঘেন্না হচ্ছে। সবার সামনে দাঁড়িয়ে সে শটান জানিয়ে দিল এই বিয়ে আর বাগদান সে এখানেই লাথি মেরে ভেঙে দিচ্ছে, আর কাপুর পরিবার কোনোদিন এই অপরাধী মা ছেলের ছায়াও মারাবে না, ব্যবসাপত্র তো দূরস্থ। এই বলে এক মুহূর্ত নষ্ট না করে মাথা উঁচু করে গটগট করে কোর্টরুম থেকে বেরিয়ে গেল রিয়া। দীনেশ এক হাতে গাল চেপে ধরে একদম জড় ভরতের মতো দাঁড়িয়ে রইল। তার এতদিনের দেমাক, আভিজাত্য আর সস্তা সম্মান স্রেফ কয়েক মিনিটে নর্দমার ধুলোয় মিশে গেল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে জজ সাহেব কাঠের হাতুড়িটা ডেস্কের সজোরে পিটিয়ে গর্জে উঠলেন, অর্ডার, অর্ডার! আদালতের ভেতর এমন নজিরবিহীন নোংরামি আর হট্টগোলের জন্য তিনি দীনেশ আর কমলা দেবীকে তীব্র ভাষায় ভর্ৎসনা করলেন। তারপর এজলাসে মোতায়েন পুলিশ বাহিনীকে কড়া নির্দেশ দিলেন, ডাক্তার মেহতাকে এই মুহূর্তেই কোর্টরুম থেকে অ্যারেস্ট করা হোক, ওনাকে হাত কড়া পরিয়ে ইমিডিয়েট কাস্টাডিতে নিন। ডাক্তার মেহতার হাতে যখন লোহার হাত কড়াটা গলানো হচ্ছিল, তখন ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা আরিয়ানের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে সরিতার কাছে যে কথা দিয়েছিল আজ অক্ষরে অক্ষরে তা প্রমাণ করে দেখাল। এজলাসের এক কোণে বসে থাকা সরিতা এতক্ষণে একটা দীর্ঘ বুকফাটা শ্বাস ছাড়ল। তার ওই উইষপ্রাণ চোখ দুটোর কোণ বেয়ে তখন আনন্দের নোনা জল গড়িয়ে নামছে। আজ টাকা আর ক্ষমতার দম্ভকে বুড়ো আঙুল দেখিয়ে শেষমেশ সত্যি আর ন্যায় জয় হল। আরিয়ান আলতো করে সরিতার বরফ শীতল হাতটা নিজের মুঠোয় চেপে ধরল। ফিসফিস করে বলল, আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টা আজ থেকে চিরকালের মতো শেষ হলো সরিতা। লড়াইটা আমরা জিতে গেছি। পুরো এজলাসে তখন শ্মশানের স্তব্ধতা। জজ সাহেব চশমাটা ঠিক করে তার সেই ঐতিহাসিক রায় পড়তে শুরু করলেন। জালিয়াতি, জঘন্য প্রতারণা আর মানব অঙ্গপাচারের মতো মারাত্মক অপরাধে ডাক্তার মেহতা আর কমলা দেবীকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন তিনি। আর দীনেশকে এই গোটা চক্রান্তের অংশীদার হওয়া এবং একটি অসহায় মেয়েকে চরম মানসিক নির্যাতনের দায়ে অপরাধী ঘোষণা করা হল। আদালত দীনেশের ওপর মোটা অঙ্কের জরিমানা ধার্য করল এবং সেই টাকা সরিতাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিল। জজ সাহেব স্পষ্ট জানিয়ে দিলেন, দীনেশের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি নিলাম করে সেই টাকা দিয়ে সরিতার ত্যাগ আর কষ্টের কানাকড়ি উসুল করা হবে। এর পাশাপাশি দীনেশকে 5 বছরের জন্য কড়া প্রবেশনে রাখার নির্দেশ দেওয়া হলো, যাতে আদালতের অনুমতি ছাড়া সেই শহর ছেড়ে এক পাও নড়তে না পারে। রায় ঘোষণার পর পুলিশ যখন কমলা দেবী আর মেহতাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল, তখন কমলা দেবী ডুকরে কেঁদে উঠলেন। এতদিনের দেমাক, প্রতিপত্তি আর টাকার গরম স্রেফ ধুলোয় মিশে গেল। পড়ে রইল শুধু একরাশ কালান্তক অনুশোচনা। কয়েক সপ্তাহের মধ্যেই দীনেশের সাজানো দুনিয়াটা একদম থচনচ হয়ে গেল। আদালতের নির্দেশে তার আলিশান বাংলো, দামি সব গাড়ি আর ব্যাংক অ্যাকাউন্ট সব এক লহমায় বাজেয়াপ্ত হয়ে গেল। রাতারাতি এক কোটিপতির জায়গা হলো ফুটপাতে। সমাজের চেনা বড়লোকরা আর আত্মীয় স্বজনরা এক ডাকে মা ছেলের সাথে সব সম্পর্ক চুকিয়ে দিল। যে দীনেশ কাল পর্যন্ত নিজের নতুন চোখ আর ব্যাংক ব্যালেন্স নিয়ে ধরাকে সরা জ্ঞান করত, আজ তার নিজের মাথা গোজার মতো একটা কুঁড়ে ঘরও অবশিষ্ট রইল না। একদিন ছেঁড়া ঘোড়া, নোংরা জামাকাপড় পরে দীনেশ এসে হাজির হল সরিতার সামনে। থপ করে ওর পায়ে আছড়ে পড়ে ফুপিয়ে কাঁদতে লাগল সে। সরিতার হাত দুটো ধরার চেষ্টা করে আকুতি জানালো, আমাকে ক্ষমা করে দাও সরিতা, আমি আমার পাপের মস্ত বড় শাস্তি পেয়ে গেছি। সরিতার মুখে কোনো আবেগের লেশমাত্র দেখা গেল না। সে কোনো কথা না বলে অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের পা দুটো পেছনে টেনে নিল। একদম শান্ত, নিরাসক্ত গলায় বলল, কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয় দীনেশ, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। দীনেশ মুখ চুন করে কাঁদতে কাঁদতে বিদায় নিল। ওদিকে জেলের অন্ধকার কালকুঠুরিতে কমলা দেবীর অবস্থা তখন শোচনীয়। যে মহিলা কাল পর্যন্ত মখমলের বিছানা ছাড়া ঘুমোতে পারতেন না, এক ইশারায় চাকরদের খাটাতেন, আজ তাকে জেলের স্যাঁতস্যাঁতে মেঝেতে শুয়ে দিন কাটাতে হচ্ছে। আর প্রতিটা মুহূর্ত তাকে এই মানসিক যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে যে নিজের অন্ধ লোভের কারণেই সে নিজের একমাত্র ছেলের জীবনটা নিজের হাতে নরক বানিয়ে দিয়েছে। এই আফসোসটাই ওই অহংকারী মহিলার জন্য মৃত্যুর চেয়েও 1000 গুণ বেশি যন্ত্রণাদায়ক হয়ে উঠল। দিন তার নিজের নিয়মেই বইতে লাগল। দেখতে দেখতে কেটে গেল একটা আস্ত বছর। আদালত থেকে পাওয়া সেই মোটা অঙ্কের ক্ষতিপূরণের টাকা
সরিতার জীবনটাকে এক ঝটকায় পুরো বদলে দিয়েছিল। সেই টাকা দিয়ে সে নিজের পছন্দমতো একটা সুন্দর ছিমছাম বাড়ি কিনল। আরিয়ানের তৎপরতায় শহরের একটা নামী চক্ষু হাসপাতালে কর্নিয়া প্রতিস্থাপনের জন্য নিয়ম মেনে নামও নথিভুক্ত করা হয়েছিল সরিতার। এক বুক আশা নিয়ে সে অপেক্ষা করছিল একটা নতুন ভোরের। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিনটা। হাসপাতাল থেকে ফোন এলো, একজন উপযুক্ত ডোনার পাওয়া গেছে। এক মহৎ প্রাণ ব্যক্তি মৃত্যুর আগে মরণোত্তর চক্ষু দান করে গিয়েছিলেন, যার কর্নিয়া সরিতার চোখের সাথে ১০০ ভাগ ম্যাচ করে গেছে। অপারেশন থিয়েটারে ঢোকার আগে সরিতার বুকটা দুরু কাঁপছিল, কিন্তু তার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল আরিয়ান। সে সরিতার কাপা হাতটা নিজের শক্ত মুঠোয় চেপে ধরে ভরসা দিচ্ছিল, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। কয়েক ঘন্টার দীর্ঘ আর জটিল অস্ত্রোপচার শেষ হল। সরিতাকে শিফট করা হলো রিকভারি রুমে। দিন দুয়েক পর যখন ডাক্তারবাবু পরম যত্নে সরিতার চোখের ব্যান্ডেজটা আলতো করে খুলে দিলেন, ঘরের আলোটা যেন এক ঝটকায় এসে আছড়ে পড়ল তার চোখের পাতায়। প্রথম সবকিছু কেমন যেন আবছা, ধোঁয়াশা লাগছিল, কিন্তু কয়েকটা পলক ফেলতেই চোখের সামনের কুয়াশাটা কেটে গিয়ে দুনিয়াটা একদম পরিষ্কার হয়ে উঠল। এতগুলো বছরের জমাট বাঁধা ঘুটঘুটে অন্ধকার চিরে সরিতা আবার এই পৃথিবীর আলো দেখল। আর চোখ মেলতেই তার চেনা পৃথিবীর ক্যানভাসে যে প্রথম মুখটা ভেসে উঠল, সে আর কেউ নয়, স্বয়ং আরিয়ান। আরিয়ানের চোখ বেয়ে আনন্দের নোনা জল গড়িয়ে পড়ছে। আবেগে উদ্বেলিত হয়ে সরিতা আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। এই নতুন জীবনের জন্য বুক উজাড় করা কৃতজ্ঞতা জানাল তাকে। আরিয়ান আর এক মুহূর্তেও দেরি না করে হুট করেই সরিতার সামনে হাঁটু গেড়ে বসল। পকেট থেকে একটা ছোট্ট আংটি বের করে সোজাসুজি বিয়ের প্রস্তাব দিয়ে বসল সে। সরিতা চোখের জল মুছতে মুছতে হেসেই মাথা নেড়ে সম্মতি দিল। দিন কয়েকের মধ্যেই কোনো আড়ম্বর ছাড়াই একেবারেই ঘরোয়া একটা অনুষ্ঠানের মাধ্যমে তারা 4 হাত এক করে নিল। সব বাধা পেরিয়ে, সব মিথ্যে আর বেইমানির টুটি চিপে ধরে শেষমেশ জয় হল এক পবিত্র, খাঁটি ভালোবাসার। সরিতার জীবনে কাল রাতের আধার কেটে পাকাপাকিভাবে এলো এক নতুন সকাল। গল্পটা তো এখানেই শেষ, তবে যাওয়ার আগে একটা কথা ভাববার মতো। মানুষ কি আসলেই নিজের পাপের শাস্তি এড়িয়ে কোনোদিন পার পেতে পারে, নাকি নিয়তি ঠিক সময় মতো এসে প্রতিটা বেইমানির কড়ায় গণ্ডায় হিসেব চুকিয়ে দিয়ে যায়? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও অনেক অডিও স্টোরির জন্য। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।